ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কারণ। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে বিপ্লব কি। বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। এখানে আমরা ফ্রান্সের ইতিহাসে দেখতে পাচ্ছি ফরাসি বিপ্লব হচ্ছে মানে ফরাসি বিপ্লব ঘটে গিয়েছে মানে ফরাসি বিপ্লব ঘটে যাওয়ার ঠিক পরেই ফ্রান্সের সমাজ ব্যবস্থায়, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রে কী হয়েছে, আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। বিপ্লব ঘটার পরেই আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক আছে। ফরাসি বিপ্লব কবে হয়েছিল না 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল। এই ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল না ষোড়শ লুই। এই সময় কোন রাজবংশ ফ্রান্সে রাজত্ব করতো না বুরবন রাজবংশ। ওকে, ষোড়শ লুই রাজা ছিলেন, বুরবন রাজবংশ রাজত্ব করত। এবার আমাদের বলে রাখা উচিত যে এই বিপ্লব স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটায়। ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র, অর্থাৎ জনগণের শাসন। এবার আমরা দেখব যে এই যে বিপ্লবটা ঘটেছে, বিপ্লব ঘটার পিছনে যেসব সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণগুলি ছিল সেগুলি। ফ্রান্সের অধিবাসী ফরাসিরা 1789 খ্রিস্টাব্দে যে বিপ্লব ঘটিয়েছিল তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। ঐতিহাসিকগণ বলেন যে ফরাসিদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্য ও ক্ষোভের কারণেই 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটেছিল। এবার আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা প্রথম শ্রেণী যাজকগণ। যাজক কারা? যাজক হচ্ছে চার্চে যারা পূজা অর্চনা করে, ওরা হচ্ছে যাজক। দ্বিতীয় শ্রেণী অভিজাতগণ। অভিজাত কারা? না রাজপরিবারের আত্মীয় স্বজন, রাজপরিবারে এই রাজদরবারে উচ্চ পদে কাজ করে এমন ব্যক্তি। এবং তৃতীয় সম্প্রদায়ের মধ্যে পড়ছে ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক প্রভৃতি। এই তিন শ্রেণীর মধ্যে যাজক ও অভিজাত সম্প্রদায় ছিল বিশেষ অধিকারপ্রাপ্ত শ্রেণী, ও তৃতীয় সম্প্রদায় ছিল অধিকারহীন শ্রেণী। প্রথম সম্প্রদায়। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণীভুক্ত। বিপ্লবের পূর্বে এরা ছিলেন সুবিধাভোগী এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 1%-এরও কম, প্রায় 1%-এরও কম বলবে তোমরা, প্রায় 1%-এরও কম। অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির 10%। এই জমির জন্য এরা রাজাকে কোনো প্রকার করও দিত না। যাজকরা ভূমিকর, ধর্মকর, মৃত্যুকর ইত্যাদি আদায় করলেও সরকারকে স্বেচ্ছাকর ছাড়া অন্য কোনো কর দিতে রাজি ছিল না। অথচ রাষ্ট্রের সব রকম সুযোগ সুবিধা এরা ভোগ করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন। এবার আমরা আসবো দ্বিতীয় সম্প্রদায়। ফরাসি সমাজে অভিজাতরা ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিলেন ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 1.5%। অথচ ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে।
এরা জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিত না। আবার সরকারের সামরিক ও অসামরিক বিভাগের উচ্চপদগুলিতে এদের একচেটিয়া অধিকার ছিল। তৃতীয় সম্প্রদায়, ফরাসি সমাজে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। এদের মোট জনসংখ্যার ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 97%-এরও বেশি। সমাজে এদের বংশকৌলীন্য ছিল না। ফ্রান্সের করের বোঝার বেশিরভাগটাই এদের বহন করতে হতো। ফ্রান্সের সর্বক্ষেত্রে এরা ছিল অসাম্যের শিকার। এই তৃতীয় শ্রেণীভুক্ত মানুষরা তাদের প্রতি সমাজের উচ্চ শ্রেণীর মানুষের শোষণ, বৈষম্য, নিপীড়নের প্রতিবাদে বিপ্লবের পথ বেছে নিয়েছিল। এবার আমরা দেখব অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক দুর্ব্যবস্থাও ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সে প্রথম শ্রেণীভুক্ত যাজক ও দ্বিতীয় শ্রেণীভুক্ত বেশিরভাগ ভূসম্পত্তি ভোগ করলেও তাদের কর দিতে হতো না। অপরপক্ষে সরকারের মোট রাজস্বের 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। বিভিন্ন ধরনের কর প্রদানের পর তাদের হাতে আয়ের মাত্র 20% থাকত। এই অত্যধিক করের বোঝা তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করেছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি। ফরাসি বিপ্লবের প্রাক্কালে জনসংখ্যা বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় 65% বৃদ্ধি পেয়েছিল, কিন্তু জনগণের আয় সেই হারে বাড়েনি। ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়েছিল। রাজপরিবারের অতিরিক্ত ব্যয়। ফ্রান্সের রাজপরিবারের মাত্রাতিরিক্ত ব্যয়ের ফলে দেশের সামাজিক অর্থনীতিতে ভাঙন দেখা দেয়। রাজার কর আরোপের চেষ্টা। রাজপরিবারের বিলাসিতা, যুদ্ধে প্রচুর অর্থ ব্যয়, রাজকোষের অর্থশূন্যতা প্রভৃতি কারণে ফ্রান্সের রাজা ষোড়শ লুই অর্থ সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। এই অর্থ সংগ্রহের জন্য তিনি দরিদ্র তৃতীয় শ্রেণীর জন্য নতুন নতুন কর আরোপ করতে থাকেন। যার ব্যয়ভার বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। ফলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। ব্যয়বহুল যুদ্ধ। চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যয়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যয় করেন। এরপর ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সাহায্যের প্রতিশ্রুতি দিলে আবারও বিপুল অর্থ ব্যয় হয়। ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এবার আমরা দেখব রাজনৈতিক কারণ। ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুরবো রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। অষ্টাদশ শতকে ফ্রান্সে বুরবো বংশের নেতৃত্বে স্বৈরাচারী রাজারা ছিলেন দেশের সর্বোচ্চ শাসক। শাসন ব্যবস্থায় জনগণের কোনো স্থান ছিল না। রাজাদের দুর্বল শাসন। প্রথম পয়েন্ট, ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলেছিলেন, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। এর পরবর্তী রাজা পঞ্চদশ লুই
শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে উপপত্নী দ্বারা প্রভাবিত ছিলেন। তার প্রশাসনিক কাঠামো দুর্নীতিমুক্ত ছিল না। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুইয়ের আমলে ফরাসি রাজতন্ত্র জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। ফলে ফ্রান্সের রাজার দুর্বল শাসন ব্যবস্থা ফরাসি বিপ্লবীর ক্ষেত্র প্রস্তুত করেছিল বলা যায়। এবার অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি। দুর্বল শাসকের প্রশাসনিক অক্ষমতার কারণে প্রাক বিপ্লব পর্যায়ে ফ্রান্সে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। ইন্টেন্ডেন্ট নামক এক শ্রেণীর কর্মচারীরা দুর্নীতির মাধ্যমে ক্ষমতাশালী হয়ে ওঠে। পাশাপাশি রাজপুরুষরা লেতর দ্য ক্যাশে নামক গ্রেপ্তারি পরোয়ানার দ্বারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারারুদ্ধ করে রাখার অধিকার পায়। পরের পয়েন্ট, ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম। সাধারণ অপরাধের জন্য অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো। ভ্রান্ত বিদেশ নীতি। ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও সপ্তবর্ষের যুদ্ধে পরাজিত হন। বিদেশ নীতির ব্যর্থতায় ফরাসি রাজতন্ত্রের মর্যাদা ভুলুণ্ঠিত হয়, ফলে জনগণ বিদ্রোহ ঘোষণা করে। 5 নম্বর পয়েন্ট, ষোড়শ লুইয়ের ভূমিকা। দেশের অর্থনীতি যখন তীব্র সংকটময়, তখন রাজা ষোড়শ লুই এর উচিত ছিল যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করা এবং তাদের উপর করের বোঝা চাপিয়ে পরিস্থিতির সামাল দেওয়া। কিন্তু তিনি এ কাজে না পদক্ষেপ নেওয়ায় জনগণ অত্যন্ত ক্ষুব্ধ হয়। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছে। উপসংহার: উপরিউক্ত কারণগুলি ফরাসি জনগণকে উদ্বুদ্ধ করেছিল, তবে নেপোলিয়নের ভাষায় অহমিকাই বিপ্লবের মূল কারণ। স্বাধীনতা ছিল অজুহাত মাত্র। থ্যাংক ইউ। ইতিহাসের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।